হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব অরিন ট্রাভেলসের নন এসি মার্সিডিজ বেঞ্জের বাসে। বৃষ্টির দিনে আমার মনে হয় মার্সিডিজ বেঞ্জের এই চেঞ্জটাই সেরা এবং এই বাসে ভ্রমণের একটা যাবতীয় এক্সপিরিয়েন্স তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। শ্যামলীর ড্রাইভারটাকে দেখেন, ওই পার থেকে গাড়ি আসতেছে জেনে আমাদের দেখাচ্ছে যে যা যা পারলে আগে যা। এই ক্লিপটা প্রমাণ করে উত্তরে লোকাল বলতে কিছু নাই এবং আজকের এই ব্লগটা হবে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফাস্টেস্ট কিংবা ওয়ান অফ দ্য মোস্ট ফিউরিয়াস জার্নি। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। সো চলুন প্রথমেই কথা বলা যাক বাসের ব্যাপারে। অরিন ট্রাভেলসের বহরে যুক্ত হয়েছে 6টি মার্সিডিজ বেঞ্জের ওয়েভ 1623 মডেলের নন এসি বাস। প্যারাবোলিক সাসপেনশনের এই বাসগুলোর প্রাইসের পরে প্রায় 56 লাখ টাকার মতো চেয়েছে প্রাইস, এবং যেটা হচ্ছে ফুল এয়ারব্যাগ, যেটা আমি আমার আগের ব্লগে মেনশন করেছিলাম, সেটা হচ্ছে এনা ট্রান্সপোর্টের বাসগুলো, সেগুলোর চেয়েছে প্রাইস পরে 66 লাখ। দেশের পরিবহন জগতে খুব বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে মার্সিডিজ বেঞ্জের এই ওয়েভ 1623 চেইসের মাধ্যমে। যারা রিজনেবল প্রাইসে বাসগুলো কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে, এবং আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এই মডেলের বাস বাংলাদেশে বেড়েই চলবে। এইটার সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি নন এসি এবং এসি দুইটা ডিপার্টমেন্টের জন্যই কিন্তু চেইসটা পাবেন। প্যারাবোলিক সাসপেনশনের চেইসটা হচ্ছে মেনলি নন এসির জন্য এবং এয়ারব্যাগেরটা এসির জন্যে। তো খুব কম প্রাইসের ভিতরে পাওয়া যাওয়ার কারণে আমার মনে হয় যে এই বাসটা খুব শীঘ্রই অনেক বেশি বেড়ে যাবে, এবং যতদূর আমি দেখলাম ট্রাভেল করে এগুলোর পারফরমেন্স বেশ ভালো। একটা লং টার্ম সার্ভিস আপনাকে দিবে, এবং ওয়েভ 1623-এর মিন হচ্ছে এটা 16 টন ক্যারি করতে পারবে, 230 হর্স পাওয়ার জেনারেট করতে পারবে। ওভারঅল বাসটা বেশ ভালো বলা যায়। এবার আসি বাসের ইন্টেরিয়রে কিন্তু গর্জিয়াস কাজ করেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তারা হচ্ছে এখানে যে সিটগুলো অ্যাপ্লাই করেছে, বিশেষ করে অরিন ট্রাভেলসকে ধন্যবাদ জানাই যে খুবই কমফোর্টেবল সিট, এবং কিছুটা এসি বাসে যেরকম সিট অ্যাপ্লাই করা হয় একই রকম সিট কিন্তু এই বাসেও অ্যাপ্লাই করা হয়েছে। মোট কথায় মার্সিডিজের সাথে আসলে যেরকম ডেকোরেশন মানাতো একই রকম ডেকোরেশন কিন্তু এই বাসে আপনি দেখতে পারবেন। বাসের লেন্থ 12 মিটার হওয়ার কারণে এখানে কিন্তু হিউজ স্পেস আপনি দেখতে পারবেন। 40টি সিট হওয়ার পরেও লেগ স্পেস সাফিসিয়েন্ট পরিমাণে রয়েছে এই বাসে। সো চলুন শুরু করা যাক আজকের জার্নি। সামনে আপনারা অরিনের আরও একটা নন এসি বাস দেখতে পারবেন। মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলো চলাচল করছে মেনলি জয়পুরহাট রুটে। ছোটবেলার খুবই প্রিয় পরিবহন টিআর ট্রাভেলসের একটা বাস সামনে দেখতে পারলাম। আমিনবাজার এখন পুরাই বদলে গেছে। আমিনবাজার ব্রিজটা আপনারা দেখতে পারতেছেন যে কত সুন্দর লাগতেছে ব্রিজটা, আর লেনও বড় হয়ে গেছে। আগের ব্রিজটা ভেঙে নতুনভাবে ব্রিজ তৈরি করা হয়েছে, আর সামনে একটা ওভারপাসও দেওয়া হয়েছে, যার কারণে যে লোকাল বাসগুলো আছে আগে আমিনবাজার দ্বারা সাশ্রামি করতো, এই কারণে ট্রাক বাস প্রাইভেট কার সব আটকে যেত। এখন আর সেই সুযোগটা নাই, কারণ দেখবেন যে বাম দিয়ে যে রাস্তাটা সেটা হচ্ছে লোকাল লেনের, যারা নিচ দিয়ে যেতে চায় আর যাদের আমিনবাজার দাঁড়ানোর দরকার নেই তারা এই ওভারপাস দিয়ে সরাসরি ওই পারে চলে যেতে পারবে। এর মাধ্যমে জামের পরিমাণ অনেক কমে গেছে বলা যায়। সিটি কর্পোরেশনের এই ট্র্যাকগুলো আসলে একটু বেশি প্রভাব খাটায়, কারণ এখানে অন্য যে কোনো ট্র্যাক হইলে আমাদের সাইড দিয়ে দিত, আমরা যেহেতু একটা চাপ খাইছি। তবে সিটি কর্পোরেশনের গাড়িগুলোর ভাব একটু বেশি। সালেহাপুর ব্রিজের কাজও চলমান আছে। এই ব্রিজটাও একদম নতুন রূপে দেখা যাবে। এটাকে অনেকে বৈশাখী ব্রিজ নামেও চেনে, কারণ বৈশাখীর একটা বাস এখানে পড়ে গেছিল।
AK ট্রাভেলসের পিছনের গ্লাসটা ভেঙে গেছে, সেই অবস্থায় চলতেছে, হয়তো গ্যারেজে যাচ্ছে পাল্টানোর জন্য। বাসে একদমই কোনো যাত্রী নেই, শুধু আমি আছি আর আরেকজন আছে, মানে অফিসিয়াল যাত্রী হচ্ছে একজন। যাত্রী তো এই একটাই না। বলিয়াপুরের আগে দিয়ে এই রাস্তাটা সুন্দর, পাশে দিয়ে তাল গাছ আছে। এই রাস্তাটার ভিডিও কখনোই মিস যায় না যখন ব্লগ করি। আর সামনে আপনারা যে ট্রাকটা দেখতে পারতেছেন, পিওর জাপানিজ একটা ট্রাক, যেটা দেখলে হচ্ছে আপনার একটু মনে হবে যে আপনি বিদেশে আছেন কিংবা জাপানে আছেন। ট্রাকটা খুবই সুন্দর। হঠাৎ করে একটু ইন্দোনেশিয়ান ভাইব পেয়ে গেলাম। ট্রাকটাকে দুই পাশ দিয়ে দুইজন ওভারটেক করছে। ওই পারে হচ্ছে ইতিহাস। ইতিহাস আগে খুব ভালো সার্ভিস দিত, বর্তমানে রাজধানী ইতিহাসের চেয়ে বেটার সার্ভিস দেয় সিটিতে। খুব অল্প সময়ের ভিতরে সাভার চলে আসছি। সিটির ভিতর দিয়ে যাচ্ছি, তাও মনে হচ্ছে যে আমি চন্দ্রা পার হয়ে গেছি, কারণ বাস খুব ভালোই টানের মোডে আছে। বাম পাশে আপনারা কোটালীপাড়া স্টার লাইনের একটা বাস দেখতে পারতেছেন। আর এই লোকাল লেনটা হচ্ছে খুব ঝামেলার, এর ভিতরে ঢুকলে বের হওয়া যায় না। আমি একবার গ্রামীণ ট্রাভেলসে ঢুকে খুব চিপায় পড়ছিলাম। এখানে এসআর হুন্দাই বসে পড়ছে, হয়তো ইঞ্জিনে কোনো প্রবলেম হয়েছে। ন্যাশনালের এই বাসটা আসলে অনেক বেশি পুরনো হয়ে গেছে, তো ওইটা হচ্ছে আমাদের একদম আগেই ছেড়ে দেয়, আত্মসমর্পণ করে দেয়। কারণ ট্রাকটা যখন ওভারটেক করতেছিল, তো ট্রাকের লেনেই হচ্ছে আমাদের রেখে দেয় আর নিজে বাম পাশে স্লো করে ফেলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাড়ি দিয়ে আমরা এখন নবীনগরের খুবই কাছে। বৃষ্টি ভেজা একটা দিনে আমরা চলে আসলাম নবীনগরে। আর এই রাস্তাটা খুব সুন্দর লাগতেছে বৃষ্টির কারণে। আজকে এমনি ওয়েদার খুব সুন্দর। যদিও বাস পর্যন্ত যেতে আমার 12টা বেজে গেছে, অনেকটা ভিজে কাক হয়ে গেছিলাম, কারণ এত বৃষ্টি ছিল যে থামতেই ছিল না ওই দিন ঢাকায়। ঢাকা থেকে আমার বাস ছিল 11টা বেজে 30 মিনিটে। বৃষ্টির কারণে সবারই লেট হয়, যার কারণে 11টা বেজে 50 মিনিটে আমাদের বাস যাত্রা শুরু করে জয়পুরহাটের উদ্দেশ্যে। সামনে দ্বীপজলের একটা বাস দেখতে পারবেন। দ্বীপজল এবং টিআর যেন একই সূত্রে গাঁথা। এই দুইটা বাসকেই খুব বেশি মিস করি। মাঝখানে এরা খুবই ভালো সার্ভিস দেওয়া শুরু করছিল বগুড়াতে, এবং নিত্য নতুন বাসও অ্যাড করতেছিল। তবে কিছু একটা কারণে আসলে এদের বাসগুলো আর দেখা যায় না। তো বাইপাইল আমরা চলে এসেছি। বাইপাইলেও কোনো যাত্রী নাই। বাইপাইলে ডান দিক দিয়ে যাওয়ার মজা মনে হয় যে ঈদের মতো, কারণ বামের লেনে ঢুকলেই হচ্ছে আপনার টাইম ওয়েস্ট হবে। আরাফাতের নতুন এই আইসার স্লিপারটা দেখতেছেন, এইটার ট্রাভেল ব্লগও হচ্ছে খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের মাঝে দিয়ে দিব। বাইপাইলে এখনও কিছু অংশের কাজ বাকি আছে কিংবা রাস্তার কাজ চলমান আছে, যার কারণে এই রাস্তাটা পার হতে একটু লেটই হয়ে যায়। সামনে খাজা আর পাশে আরও একটা বাস, মানে 3টা বাস একসাথে একই লেনে যাওয়ার চেষ্টা করে। তবে ভাগ্যবশত আমরা হচ্ছে বাম দিক দিয়ে খুব সুন্দর বের হয়ে যেতে পারি। আমাদের ড্রাইভার খুব স্মার্ট ছিল। অ্যাওয়ারনেস, রোড অ্যাওয়ারনেস সেটা খুব ভালো। কোন পাশে থাকলে তাড়াতাড়ি বের হয়ে যাবে এইটা যেন তার মুখস্থ বলা যায়। এখন সময় 12টা বেজে 55 মিনিট। আমরা চলে এসেছি চন্দ্রাতে। এখান থেকেও আমাদের কোনো যাত্রী নেই। মোল্লা লেখাটা অনেক বড় সামনের বাসের। আর যেহেতু বাসের ক্লিপ প্রথমে ভালো মতো দেখাইতে পারিনি কিংবা নিতে পারছিলাম না, এই জন্য চন্দ্রায় একটু নিয়ে নেই।
আমাদের ড্রাইভার সাহেবকেও একটু দেখাই। ড্রাইভার সাহেব আসলে পুরো রাস্তা জুড়ে অনেক ভালো ড্রাইভিং করেছেন এবং মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 1623 এই বাসটার প্রশংসা না করলেই না। বৃষ্টির দিনে আমার মনে হয় যে ফুসোর চেয়ে বেটার অপশন। বৃষ্টির দিনে হিনোওয়ানজে একটু কাবো থাকে, এছাড়া ব্রেক করলে একটু স্লিপ করে। তবে বেঞ্জের এই ব্রেকিং সিস্টেমটা নিয়ে হচ্ছে সবাই অনেক বেশি প্রশংসা করতেছিল। ইভেন ড্রাইভার সাহেবও বলতেছিল যে বাইপাইলের দিকে যে আপনার কিছু তেলতেলা রাস্তা আছে নবীনগরের দিকে, সেই রাস্তাগুলোতেও ব্রেক করলে গাড়িটা ধরে, মানে যেখানে ব্রেক করবে সেখানে গাড়িটা ধরে, স্লিপ গাড়িটা অনেক দূরে চলে যায় না। তো ব্রেকিং সিস্টেমের জন্য বাসটা অনেক ভালো। আর আমাদের মেইন জার্নি শুরু হয় চন্দ্রার পর থেকেই, তো জার্নিটা এনজয় করা যাক। মেবি নাবিলার একটা ব্লগে ইউনিটের বাসটা অনেক টানছিল এবং আজকেও খুব টানতেছে। তো এটা আসলে প্রমাণ করে, আমি বারবারই মেনশন করেছি উত্তরবঙ্গে বি ক্যাটাগরি বা লোকাল বলতে কিছু নাই। কেউ খেপা গেলে সমস্যা আছে অন্যদের। মির্জাপুর ক্যারেট কলেজ পাড়ি দিয়ে আমরা ধীরে ধীরে এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে চলে যাচ্ছি। সামনে পড়লো হানিফ এন্টারপ্রাইজ। হানিফের 1J বাসটা একটু স্লোই চালাচ্ছে, যেমন মেনশন করলাম যে বৃষ্টির দিনে 1J একটু কাবু থাকে, ব্রেক করলে কিছুটা স্লিপ করে, আর টায়ারও হচ্ছে একটু বেশি কাটে 1J'র, এর কারণে 1J'তে টার্নিং নেওয়া সুবিধা। তবে বৃষ্টির দিনে এই সুবিধাটাই একটা অসুবিধা হয়ে দাঁড়ায়। এই কারণে 1J খুব ধীর গতিতে চলতেছিল। তবে মার্সিডিজ বেঞ্জের ওয়েভ 1623 আমি যেমনটা বললাম যে বৃষ্টির দিনে আনডাউটেডলি বেস্ট পারফর্মার।
পাবনা এক্সপ্রেসকে যত দেখি তত খারাপ লাগে। পাবনার নাম্বার 1 অপারেটর ছিল, প্রথম অপারেটর পাবনা থেকে ঢাকার বলা যায়, কিন্তু বর্তমানে তাদের জৌলস অনেকটাই কমে গেছে। মাঝখানে অনেকগুলো ওয়ানজে বাস ছিল, অনেক নতুন বাস ছিল, তবে কোম্পানিটা এখন কেমন জানি একটু ঝিমায় গেছে। ওই দিন আমি পাবনা এক্সপ্রেসে একটা কোক মারছিলাম, আর সার্ভিসের অবস্থা খুবই খারাপ ভাই, বলার বাইরে। স্পিড কীরকম ছিল সেটা নিয়ে কিছু নাই বলি, ক্লিপগুলো প্রমাণ করে। তাহসিনের এই বাসটার পিছনে আমরা স্লো হয়ে যাই, যার কারণে এস আলম তো না, এস এ আলমের একটা বাস হচ্ছে আমাদের ওভারটেক করে চলে যায়।
টাঙ্গাইল পার হতে আমাদের সামনে পড়ে পিঙ্কি পরিবহন। ইঙ্কি পিঙ্কি পঙ্কি ড্যাডি বটা ডঙ্কি ডঙ্কি ডাই ড্যাডি ফ্রাই ইঙ্কি পিঙ্কি পঙ্কি, সেই পিঙ্কি পরিবহন আর কি। তো পিঙ্কির এই বাসটাও মোটামুটি ভালো স্পিডেই ছিল, মেবি ওয়ান যে বাস। এটার টেল লাইটটা অনেক সুন্দর, আগে এরকম টেল লাইট অনেক চলতো। রাস্তার সব শ্যামলিগুলো কেমন যেন ঝিমায় পড়ছে। আমার মনে হয় যে যতগুলো শ্যামলি দেখছি সবগুলো এরকম মুমূর্ষ রোগীর মতো চলতেছিল। ওয়ান যে বাস বুঝলাম, তবে বৃষ্টি এখন খুব কম ছিল। তবে শ্যামলি মনে হয় এখন একটু স্লো চলারই চেষ্টা করে, বেশি রিস্ক নেয় না, অল্পের ভিতরে আসলে যতটা সেফ চলা যায়। জামালপুর ট্রাভেলসের এই বাসটা ভাই বহুত জ্বালাইছে, মানে ওরা ওভারটেক দেওয়াই যাচ্ছিল না। বারবার ও হচ্ছে কেমনে কেমনে করে একটা স্লো বাসের সামনে কিংবা স্লো পরিবহনের সামনে পড়তেছিল। আর এইটার পিছিয়ে পিছিয়ে আমরা চলে আসি এলেঙ্গায়। চন্দ্রা পাড়ি হওয়ার মাত্র 1 ঘন্টার ভিতরে আমরা এলেঙ্গা চলে এসেছি। এখন সময় 1:55। আর উত্তরের রাস্তা এখন যত বড়, এখানে জাম লাগার প্রবাবিলিটি অনেক কমে গেছে। আর যে বাস চায় যে আমি একটু তাড়াতাড়ি যাব, সে চাইলেই তাড়াতাড়ি যেতে পারে। এখানে আমরা একটা হালকা চাপ খেয়ে যাই ট্রাকটার কারণে, অটোর পিছনে। এই জন্য ড্রাইভার ট্রাকের উপর একটু খেপে যায়, আর ট্রাকটাকে ওভারটেক করার পর ওরা একটু চাপ দিয়ে ধরে রাখে কিছুক্ষণ। এলেঙ্গার রাস্তার কাজও চলমান আছে। এই রাস্তাটা হয়ে গেলে জাম অনেকটাই কমে যাবে। আর ডান দিকে রকেটের মতো একটা শ্যামলি বের হয়ে গেল। যখনই আমি মেনশন করলাম যে শ্যামলি ঝিমায়া চলতেছে, তখনই আমাকে ভুল প্রমাণ করলো আরও একটা শ্যামলির বাস। এই বাসটার কন্ডিশন একটু খারাপ ছিল, লুকিং গ্লাসটা ভাঙা, আর হচ্ছে এটার বক্সের পুরো ডালাই খুলে গেছে, ডালাই নাই হয়ে গেছে, যেটা আপনারা একটু সামনে দেখতে পারবেন। ড্রাইভারটাও একটু চেতা ছিল। আমরা যখন ওভারটেক করতে যাচ্ছিলাম জোর করে, তখন আমাদের দেখাচ্ছিল যে যা যা সামনে যা, কিন্তু ওই পার থেকে ট্রাক আসতেছিল। দুইটা বেজে 3 মিনিটে আমরা চলে এসেছি যমুনা সেতুর গোল চত্বর। 11:50 আমরা জার্নি শুরু করেছিলাম, 2:03, তো 2 ঘন্টা 10 মিনিটের মতো মাত্র লেগেছে যমুনা সেতু পর্যন্ত আসতে। যমুনা সেতুর উপরে ট্রেন চলার এই সৌন্দর্যটা আসলে বলে প্রকাশ করার মতো না। একই সাথে বাস, ট্রেন, গাড়ি সব দেখা যায়, আর খুব পাশাপাশি চলে। মনে হয় যে ট্রেনটা যেন বাসের রাস্তা দিয়ে চলতেছে। এই সিনটা খুব তাড়াতাড়ি আমরা আর দেখতে পারবো না। যখন ট্রেনের সেতুটা হয়ে যাবে তখন আর ট্রেন এই পাশ দিয়ে চলবে না, তো এটা খুব মিস করব। তখন হচ্ছে আপনারা ঘুরে ফিরে এই ব্লগগুলো দেখবেন আর এই মেমোরিটা রিকল করবেন যে আগে এরকম অবস্থা ছিল বাংলাদেশের। সেতু পাড়ি দিতেই আমাদের সামনে আছে ভলভো B9R মাল্টি এক্সেল হানিফের এই বাসটা। এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট চেসিস। এটা পাহাড়ি রুট হোক কিংবা বৃষ্টির দিন হোক,
ভলভোর মতো পারফরমেন্স আমার মনে হয় না যে অন্য কোনো বাসে পাওয়া যায়। জিএম এর বাসটা হচ্ছে খেপে গেছে, কেন খেপে গেছে আমি জানি না। এই বাসগুলোর ফর্মুলা কি যে এক জায়গায় অনেকক্ষণ দাঁড়ায় থাকে, যাত্রীরা বিরক্তি হয়ে যায়। তবে বাসটা যখন পরে টানে একদম টানার মতো টানে, মনে করেন যত যেই বাসই থাকুক না কেন, ওটা হানিফ থাক এনা থাক সবগুলোরে ওভারটেক দেওয়া যায়, তো যাত্রীরা চুপ। আবার যখন সিরাজগঞ্জ রোডে যায় এই বাসটা 5-10 মিনিট দাঁড়াবে, তখন আর যাত্রীরা কিছু বলে না, কারণ এই বাসগুলো টেনে পোষায় দেয়। দুইটা বেজে 27 মিনিটে আমরা চলে আসি আমাদের হোটেল ব্রেকে, যেটা হাটিকুমরুল গোল চত্বরের একটু সামনেই ন্যাশনাল হোটেল মেবি। আর মাত্র 2.5 ঘন্টা লেগেছে আমাদের হাটিকুমরুল পর্যন্ত আসতে। ওভারঅল বেঞ্জের এই বাসগুলো কতটা পাওয়ারফুল এবং কতটা ভালো সেটার প্রমাণ কিন্তু এই একটা ভিডিওই যথেষ্ট বলা যায়। বৃষ্টির দিন আমি বলবো যে এটা বেস্ট বাস। আর এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, একদম ঢাকা থেকে রোড পর্যন্ত সব জায়গায় বৃষ্টি ছিল আজকে। খুবই এক্সাইটিং একটা ব্লগ ছিল, খুবই এক্সাইটিং একটা জার্নি এক্সপিরিয়েন্স পাইছি ওয়েব 16-তে সেই বাসে। এবং আমি নেমে যাই হাটিকুমরুল মোড়ে। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে এবং ব্লগগুলো এনজয় করতে চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকার অনুরোধ রইল। যারা আমাদের টি-শার্টটি অর্ডার করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে।